আচ্ছা, আজকে আমরা আমাদের সেকেন্ড টপিক সেল অ্যান্ড বায়োমলিকুল, কোষ এবং বিভিন্ন জৈব অণু, এই জায়গাটা শুরু করব। তো কোষ সম্বন্ধে পড়তে গেলে আগে কিভাবে কোষ এলো বা কিভাবে কোষের কনসেপ্ট এলো এটা জানা খুব জরুরি। তো আমি এখানে কয়েকটা মেন ডিসকভারি এখানে লিখেছি। যেমন দেখো, 1838 সালে বিজ্ঞানী স্লেডেন উনি প্রথম বলেন সব উদ্ভিদ দেহ কোষ দ্বারা তৈরি। আই রিপিট, সব উদ্ভিদের দেহ। অ্যাকচুয়ালি বিজ্ঞানী স্লেডেন উনি ছিলেন একজন বোটানিস্ট বা উদ্ভিদবিদ, তাই উনি যাবতীয় পরীক্ষা নিরীক্ষাগুলো উদ্ভিদের ওপরেই করেছিলেন। সেই বেসিসে উনি বলেছিলেন যে যাবতীয় উদ্ভিদের দেহ কোষ দ্বারা গঠিত। এটা ছিল একটা প্রথম পদক্ষেপ কোষ সম্পর্কে। তার পরের বছর 1839 সালে সোয়ান, ইনি কিন্তু একজন জুলজিস্ট ছিলেন, একজন প্রাণীবিদ, এবং ইনি প্রথম বললেন যে যাবতীয় উদ্ভিদ ও প্রাণী এদের প্রত্যেকের দেহই কোষ দ্বারা গঠিত হয়, এবং এটাকে সেল হাইপোথিসিস বলে উল্লেখ করা হয়। এই প্রথম কোনো বিজ্ঞানী বললেন যে সমস্ত উদ্ভিদ এবং প্রাণীর দেহই কোষ দ্বারা গঠিত। পরবর্তীকালে ওই 1839 সালেরই শেষের দিকে স্লেডেন এবং সোয়ান দুজনা একত্রে তারা যৌথভাবে বললেন যে সমস্ত উদ্ভিদ এবং প্রাণীর দেহ কোষ দ্বারা গঠিত, যেটাকে আমরা বলে থাকি সেল থিওরি বা কোষবাদ। এখানে দেখো, এই যে স্লেডেন এবং সোয়ান যে সেল থিওরি দিয়েছিলেন তাতে তারা বলেছিলেন যে সমস্ত উদ্ভিদ এবং প্রাণীর দেহ কোষ দ্বারা গঠিত, অর্থাৎ কোষ হলো উদ্ভিদ এবং প্রাণীর গঠনগত একক। এই পর্যন্তই কিন্তু তারা বলেছিলেন। তারা এখানে কিন্তু সেল থিওরির মধ্যে কোষ যে জীবদেহের কার্যগত একক এটা একবারও কিন্তু উল্লেখ করেননি। ইনফ্যাক্ট এটাই সেল থিওরির প্রধান ড্রব্যাক, সবথেকে বড় ত্রুটি। সেল থিওরি কখনো ব্যাখ্যা করেনি যে কোষ জীবদেহের গঠনগত একক শুধুমাত্র নয়, কোষ হলো জীবদেহের কার্যগত এককও। এটা সেল থিওরিতে কোথাও স্লেডেন এবং সোয়ান আনেননি। এরপরে একটা প্রশ্ন ভীষণভাবে সঙ্গতভাবে এসে যায়, সেটা হলো একটা কোষ কোথা থেকে অরিজিনেট করেছে। এমনি তো একটা মাটি ফুঁড়েও আসেনি বা আকাশ থেকেও পড়েনি, তাহলে কোথা থেকে একটা কোষ আসে? তা বহুদিন অনেক রকমের থিওরি প্রচলিত ছিল, কিন্তু প্রথম সায়েন্টিস্ট ভার্চো তিনি বললেন যে একটা পূর্বসূরি কোষ নতুন কোষের জন্ম দেয়, অর্থাৎ একটা প্রি এক্সিস্টিং সেল, যে সেলটা আমার অলরেডি আছে সেটা ভেঙেই আমার আরেকটা নতুন কোষ তৈরি হয়। এটা তোমরা ক্লাস 10-এও পড়েছো, দ্যাট ইজ সেল ডিভিশন। একটা মাতৃকোষ সেটা বিভাজিত হয়ে নতুন অপত্য কোষ তৈরি করে। সুতরাং ভার্চো প্রথম বললেন যে সেল কখনো ডিনোভো অরিজিন হয় না। ডিনোভো অরিজিন কথাটার মানে হচ্ছে নিজেই কখনো সেল জন্মে যায় না। দিস ইজ ডিনোভো মানে যেটা নিজেই হয়ে যায়। তো সেল কখনো ডিনোভো অরিজিন হয় না। সেল সবসময় একটা পূর্বসূরি, মানে একটা কোষ, এক্সিস্টিং কোষ যেটা রয়েছে সেখান থেকে একটা নতুন কোষ তৈরি হয়। এবং এটাকে ভার্চো বলেছিলেন ল অফ সেল লিনিয়েজ, অর্থাৎ সেলের সবসময় একটা লিনিয়েজ বা উত্তরাধিকার রয়েছে। একটু বলি এখানে, সমস্যা আমাকে দু একজন স্টুডেন্ট অলরেডি তারা বলেছে যে এই ইংরেজি শব্দগুলোতে তাদের অসুবিধা হচ্ছে, সুতরাং তারা ওই জন্য লেফট করে চলে গেছে। এখন আই কান্ট হেল্প, আমি কাউকে হেল্প এই ব্যাপারে করতে এই কারণে পারবো না। এই যে প্রশ্নটা ল অফ সেল লিনিয়েজ কি, এটার বাংলাতে প্রশ্নটা আসে না। এটা আমি প্রথম দিন বারবার বলেছিলাম, এই প্রশ্নটা আসে ল অফ সেল লিনিয়েজ কি। কাজেই এই শব্দটা জানতে হবে। এই শব্দটা যদি না জানা থাকে তাহলে কেউ উত্তরটা করতে পারবে না। যেমন সেল হাইপোথেসিস কাকে বলে, তাহলে হাইপোথেসিস বলে প্রশ্নটা আসবে, কাজেই জানতে হবে সেল হাইপোথেসিস শব্দটা কাকে বলে। কাজেই ইংরেজি শব্দ জানবো না বা আমার ইংরেজিতে আমার ত্রুটি আছে বলে আমি সেগুলো নেব না, এই যদি মানসিকতা থাকে তাহলে কিন্তু ক্লাস 11-12-এ সায়েন্স নিয়ে পড়ে লাভ নেই। কেননা এটা আমাকে অলরেডি দুজন স্টুডেন্ট বলেছে এবং তারা অলরেডি আমাকে ছেড়েও গেছে। তো নেভার মাইন্ড, এটা আমি বারবারই বলছি যে যদি পড়তে হয় এটা এইভাবেই পড়তে হবে, উপায় নেই। এরপরে দেখো আধুনিক কোষ মতবাদ। এখানে যেমন দেখো আধুনিক কোষ মতবাদকেই বলে সেল ডক্ট্রিন। এখন এই সেল ডক্ট্রিনের বাংলা আমি জানি না,
বইয়েও সেল ডক্ট্রিনটা ডক্ট্রিন হিসেবেই লেখা থাকে, প্রশ্নতেও ওটাই আসে, সেল ডক্ট্রিন কাকে বলে। কাজে এই শব্দটা জানতে হবে, যদি কেউ বলে আমি জানবো না সেক্ষেত্রে সে প্রশ্নেরও উত্তর দিতে পারবে না। তো সেল প্রিন্সিপাল বা সেল ডক্ট্রিন কি? না, এই সেল ডক্ট্রিন আবিষ্কার হওয়ার আগে তিনটে আবিষ্কার আমাদের খুব উল্লেখযোগ্য ছিল। এক নম্বর হচ্ছে বিজ্ঞানী ফ্লেমিং, তিনি মাইটোসিস আবিষ্কার করেছিলেন। ওয়াল্ডেয়ার বলে একজন বিজ্ঞানী, তিনি ক্রোমোজোম আবিষ্কার করেছিলেন। আর বিজ্ঞানী হার্টউইগ, উনি নিষেক আবিষ্কার। এই তিনজন বিজ্ঞানীর তিনটে আবিষ্কারের পরে আমাদের কোষের কাজ এবং কোষের গঠন সম্বন্ধে সুস্পষ্টভাবে ধারণা জন্মায়। এবং তখন এই বিজ্ঞানী স্লেইডেন এবং সোয়ানের দেয়া সেল থিওরি, তার একটা পরিবর্তিত রূপ অনেক বিজ্ঞানী একত্রিত হয়ে প্রকাশ করেন, যেটাকে বলে সেল ডক্ট্রিন। তাহলে সেল ডক্ট্রিন হলো আসলে কোষবাদ বা সেল থিওরির একটা পরিমার্জিত সংস্করণ। এখানে তারা কি বললেন? এখানে মেনলি তারা তিনটে কথা বলেছিলেন। সেটা হচ্ছে কোষ জীবদেহের কেবলমাত্র গঠনগত একক নয়, তার কার্যগত একক। দুই, একটা পুরাতন কোষ থেকেই নতুন কোষের উৎপত্তি হয়। আর তিন, একটি জীবের সবকটি কোষের চরিত্র এক। এইটা একটু ভালো করে বুঝতে হবে, যেহেতু একটা প্রাণী বা একটা উদ্ভিদ, তার দেহের মধ্যে যতগুলো কোষ রয়েছে সেই প্রত্যেকটা কোষ একই ধরনের জিনের সংমিশ্রণে তৈরি, তাই তাদের জিনগত চরিত্র কোষের এক। অর্থাৎ একজন ব্যক্তির দেহে বিভিন্ন ধরনের জিনগত চরিত্রযুক্ত কোষ কিন্তু দেখা যায় না। হ্যাঁ, দুটো ভিন্ন ব্যক্তির কোষের জিনগত চরিত্র কিন্তু আলাদা হবেই, অবশ্যই হবে। এ একজন ব্যক্তি, বি আর একজন ব্যক্তি, এর থেকে একটা কোষ নিলাম, বির থেকে একটা কোষ নিলাম, তাদের জিনগত চরিত্র কিন্তু আলাদা হবে। কিন্তু এর দেহে মাথা থেকে একটা কোষ নিলাম আর পা থেকে একটা কোষ নিলে কিন্তু তাদের জিনগত চরিত্র আলাদা হবে না। তো এইবার আমরা যেটা নেক্সট আসবো, এটা তোমাদের বইয়ে আছে, আমি বইয়ের পেজটা তোমাদের সামনে একটু দেখাচ্ছি। ফার্স্ট থিং, এই প্রোক্যারিওট এবং ইউক্যারিওটিক কোষ এবং এদের মধ্যে কি পার্থক্য, এই জায়গাটা একটু ভালো করে দেখতে হবে। এই জায়গাটা দেখতে গেলে কয়েকটা শব্দ আগে ভালো করে জানতে হবে। যেমন প্রোক্যারিওটিক সেল কাকে বলে? প্রোক্যারিওটিক সেল হচ্ছে আদি এবং অনুন্নত ধরনের কোষগুলোকে বলে প্রোক্যারিওটিক সেল। আর ইউ মানে হচ্ছে আধুনিক, তো যত আধুনিক তত উন্নত, তো উন্নত ধরনের কোষগুলোকে বলে ইউক্যারিওটিক সেল। এখানে কয়েকটা জায়গা আমি একটু বলছি, তোমরা বিশেষভাবে নজর দিয়ে পড়বে। যেমন প্রোক্যারিওটিক কোষে কোষ প্রাচীর থাকে, যার মূল উপাদান হলো মিউকোপেপটাইড বা পেপটাইডোগ্লাইক্যান। এই কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হয় এটা আমাদের পরে পড়তে হবে, কিন্তু এখন ফর দ্য টাইমিং এটা মনে রাখতে হবে। আর যেখানে ইউক্যারিওটিক কোষ, যেখানে কোষ প্রাচীর কেবলমাত্র উদ্ভিদ কোষে থাকে, সেই উদ্ভিদ কোষে এইটি কিন্তু তৈরি হয় মূলত সেলুলোজ দিয়ে এবং লিগনিন দিয়ে। সুতরাং এখানে পেপটাইডোগ্লাইক্যান বা মিউকোপেপটাইড দিয়ে, আর এখানে সেলুলোজ দিয়ে, এটা একটা তফাৎ। প্রোক্যারিওটিক কোষের মধ্যে কোনো আদি নিউক্লিয়াস আছে, মানে অনুন্নত নিউক্লিয়াস আছে, সোজা কথায় পর্দাবৃত নিউক্লিয়াস নেই। তাই এই ধরনের নিউক্লিয়াসকে আমরা বলে থাকি নিউক্লিয়েড। ইউক্যারিওটিক কোষে পর্দাবৃত সুগঠিত নিউক্লিয়াস আছে। এখানে একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমি তোমাদের ক্লাস 10-এ যারা আমার কাছে পড়েছো তাদেরকে বারবার বলেছিলাম, যে প্রোক্যারিওটিক কোষে কোনো ক্রোমোজোম থাকে না, কেননা প্রোক্যারিওটিক কোষে হিস্টোন প্রোটিন নেই। তাই প্রোক্যারিওটিক কোষে ডিএনএ থাকে, সেই ডিএনএটা নগ্ন বা নেকেড অবস্থায় থাকে, সেটা কখনোই ক্রোমোজোম তৈরি করতে পারে না। ক্রোমোজোম কেবলমাত্র ইউক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য, তার কারণ ইউক্যারিওটিক কোষে হিস্টোন প্রোটিন বর্তমান। প্রোক্যারিওট কোষে কোনো পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু নেই। প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, লাইসোজোম এগুলো কিছু প্রোক্যারিওটিক কোষে থাকে না, যেটা ইউক্যারিওটিক কোষে থাকে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, ঠিক ওইখানেই তোমাদের বইয়ে এরকম একটা চার্ট দেওয়া আছে, দেখবে, যেটা কোষীয় অঙ্গাণুগুলোকে দুভাগে ভাগ করেছে, পর্দাবিহীন আর পর্দাযুক্ত। পর্দাযুক্তর মধ্যে আবার কতগুলো আছে যাদের মধ্যে একটি পর্দা আছে, দ্যাট ইজ একক পর্দাযুক্ত, কতগুলো দ্বি একক পর্দাযুক্ত। এই পুরো চার্টটা চোখের ওপর ভাসাতে হবে। প্রচুর অবজেক্টিভ প্রশ্ন এখান থেকে আসে। যেমন দেখা গেল বলল নিম্নলিখিত কোন কোষীয় অঙ্গাণুটি পর্দাবিহীন বলে 4টে অপশান দিয়ে দিল, বা বলল নিম্নলিখিত কোন কোষীয় অঙ্গাণুটি
দ্বিপর্দাযুক্ত নয় বলে 4টে অপশান দিয়ে দিল। এই পুরো যদি ফিগারটা মনে না রাখা যায় তাহলে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া যাবে না। যাই হোক, প্রোক্যারিওটিক কোষে অবশ্যই পর্দাবৃত কোষীয় অঙ্গাণু নেই, ইউক্যারিওটিক কোষে আছে। প্রোক্যারিওটিক কোষে রাইবোজোম 70S প্রকৃতির। এই এস প্রকৃতিটা কি এটা আমি পরে ব্যাখ্যা করব, আপাতত এখান থেকে একটু পড়ে নেবে। ইউক্যারিওটিক কোষে ওটা 80S প্রকৃতির। এইগুলোই মেন পার্থক্য প্রো এবং ইউক্যারিওটিক কোষের, এবং এদের উদাহরণগুলো অবশ্যই পড়বে। উদাহরণগুলো দেয়া আছে, দেখবে বইয়ে। প্রোক্যারিওটিক কোষের উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল। আর ইউক্যারিওটিক কোষের উদাহরণ তো যে কোনো উন্নত ধরনের প্রাণী। ঠিক তেমনিভাবেই নিচে দেখবে একটা চার্ট দেয়া আছে যেখানে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে পরস্পর কী কী থাকে কোষের মধ্যে দেয়া আছে। তার মধ্যে আমি পার্টিকুলারলি যেগুলোকে আন্ডারলাইন করিয়েছি সেগুলো একটু দেখো। উদ্ভিদ কোষের মধ্যে প্লাস্টিড বলে একটা কোষীয় অঙ্গাণু আছে, যেটা প্রাণী কোষে নেই। উদ্ভিদ কোষের মধ্যে ডিকটিওজোম থাকে। ডিকটিওজোম হচ্ছে গলগি বডির অপর নাম। উদ্ভিদ কোষে গলগি বডিগুলো ছড়ানো অবস্থায় থাকে, তাই একে ডিকটিওজোম বলে। প্রাণী কোষের ক্ষেত্রে কিন্তু গলগি বডি নামেই আছে, ওটা ডিকটিওজোম নয়। প্রাণী কোষে সেন্ট্রোজোম আছে, যেটা উদ্ভিদ কোষে নেই। প্রাণী কোষে লাইসোজোম আছে, যেটা উদ্ভিদ কোষে নেই। আর সবথেকে যেটা বড় কথা, উদ্ভিদ কোষের কোষ আবরক হিসেবে কোষ প্রাচীর আছে, যেটা প্রাণী কোষে নেই। প্রাণী কোষে কেবলমাত্র কোষ পর্দা আছে। তাহলে কি হলো, কোষ পর্দা উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষেই থাকে। আর কোষ প্রাচীর একটা অতিরিক্ত আবরণ, যেটা কেবলমাত্র উদ্ভিদের দেহে থাকে, প্রাণী কোষে থাকে না। এটা অনেকেই ভুল বলে যে কোষ প্রাচীর কেবলমাত্র উদ্ভিদের দেহে থাকে, প্রাণীদের দেহে থাকে না, আর কোষ পর্দা কেবল প্রাণীর দেহে থাকে। তা কিন্তু নয়। কোষ পর্দা প্রাণী এবং উদ্ভিদ উভয়ের দেহেই থাকে, আর কোষ প্রাচীরটা কেবলমাত্র উদ্ভিদের দেহে। উদ্ভিদ কোষে কোষ পর্দার বাইরে আর একটা অতিরিক্ত আবরণ থাকে, যাকে বলে হচ্ছে কোষ প্রাচীর। এরপরে আমরা সবার আগে যেটা নেব সেটা হলো একটা কোষ পর্দার গঠন। এই গঠনটা খুব ভালো করে দেখতে হবে। কোষ পর্দার গঠন সম্পর্কে যে মডেলগুলো আছে সেই মডেলগুলোর মধ্যে আমাদের প্রথমে নিতে হবে যে মডেলটা, সেটা এই ছবিটা, যেটা বিজ্ঞানী রবার্টসন দিয়েছিলেন। এই ছবিটার দিকে একটি জিনিস তাকাও। কোষ পর্দা মূলত 3টি উপাদান দিয়ে গঠিত। এটাকে বলে PLP, দ্যাট ইজ প্রোটিন, লিপিড, প্রোটিন। তো এই যে দেখো, এখানে এটা হচ্ছে প্রোটিন, এর ওপরেও এটা হচ্ছে প্রোটিন, আর মাঝের এই যে স্তর এটা হচ্ছে লিপিড লেয়ার। সো PLP, প্রোটিন, লিপিড, প্রোটিন লেয়ার দিয়ে তৈরি। এটা বিজ্ঞানী রবার্টসন আবিষ্কার করেছিলেন, তাই তার নাম অনুসারে এটাকে বলে রবার্টসনের একক পর্দার নকশা। এই একক পর্দা কথাটা খুব একটা সিগনিফিকেন্স আছে, তাৎপর্য আছে। প্রশ্ন আসে তোমাদের, ইউনিট মেমব্রেন বা একক পর্দা কাকে বলে। বিজ্ঞানী রবার্টসন বলেছিলেন কোষ পর্দা যে কেবলমাত্র প্রোটিন, লিপিড, প্রোটিন দিয়ে তৈরি এমন নয়। কোষের বিভিন্ন অঙ্গাণু, বিভিন্ন কোষীয় অঙ্গাণু যাদের বাইরে এরকম পর্দা আছে, ওই পর্দাগুলিও প্রত্যেকেই এই প্রোটিন, লিপিড, প্রোটিন দ্বারা তৈরি। তাই প্রোটিন, লিপিড, প্রোটিন দ্বারা নির্মিত পর্দাগুলোকে উনি একক পর্দা হিসেবে অভিহিত করেন। এটা বইয়ের মধ্যেও লেখা আছে, এটা পাবে। এখানে একটা জিনিস দেখো, যে এই যে রবার্টসনিয়ান মডেল, এখানে লিপিড লেয়ারগুলোর দিকে যদি তাকাও তাহলে দেখো প্রত্যেকটা লিপিড অণু তার একটা হেড আর একটা টেল। এই গোল মতো অংশটা হচ্ছে হেড, আর তার নিচে এই অংশটা হচ্ছে টেল। এই যে হেড, এটাকে বলা আছে পোলার প্রান্ত, আর যেটা টেল সেটাকে বলা আছে নন পোলার প্রান্ত। এবার এই পোলার আর নন পোলার জিনিসটা কি? পোলার মানে হচ্ছে দেয়ার চার্জ, অর্থাৎ আয়দার সেখানে পজিটিভ চার্জ জেনারেট করেছে অথবা নেগেটিভ চার্জ আছে। এবং পোলার প্রান্তগুলো দে আর অলওয়েজ হাইড্রোফিলিক, মানে জল আকর্ষী। মনে রাখবে, একটা জল নিজেও একটা পোলার সলভেন্ট, পোলার অণু। কাজেই একটা পোলার অণু আর একটা পোলার অণুকে আকর্ষণ করে। তাই এই যে পোলার প্রান্ত, এটা হাইড্রোফিলিক বা জল আকর্ষী। আর এই যে নন পোলার প্রান্ত, এখানে কোনো চার্জ নেই, নিস্তরিত, কোনো চার্জ থাকছে না। এরা হাইড্রোফোবিক, মানে জল বিকর্ষী, জলকে এরা বিকর্ষণ করে। এখন দেখো, এই ছবিটার দিকে যদি একটু মাইনিউটলি তাকাও তাহলে দেখবে পোলার হেডগুলো বাইরের দিকে রয়েছে, আর নন পোলার টেলগুলো ভেতরের দিকে রয়েছে। নন পোলার টেলগুলো কিন্তু সবসময় পরপর আছে, আর হেডগুলো বাইরের দিকে রয়েছে। এইটা কিন্তু কোষ পর্দার একটা বৈশিষ্ট্য, যেটা সব জায়গাতেই আমরা পাবো।
আর এখানে এই যে প্রোটিনটা আমরা পাচ্ছি, দেখো প্রোটিনটা শৃঙ্খলাকারে বিস্তৃত রয়েছে, তাই এদেরকে আমরা বলে থাকি ফাইব্রাস প্রোটিন বা তন্তুময় প্রোটিন। এই রবার্টসনিয়ান মডেলের পরে আমাদের আরেকটা মডেল এখানে পড়তে হয়, যেটাকে বলে ড্যানিয়েল ড্যাপসন মডেল। এইটা হলো ড্যানিয়েল ড্যাপসন মডেলের ছবি। ড্যানিয়েল ড্যাপসন মডেলেও এই প্রোটিন লিপিড প্রোটিন দিয়েই তৈরি, শুধু তফাৎ দেখো এখানে প্রোটিনগুলো গোলাকার, মানে গ্লোবিউলার প্রোটিন। আগের ক্ষেত্রে রবার্টসনিয়ান মডেলে প্রোটিনগুলো বিস্তৃত ছিল, দ্যাট ইজ তারা ছিল তন্তুময় প্রোটিন। এখানে কিন্তু প্রোটিনগুলো গোলাকার প্রোটিন। এবং এই যে প্রোটিন দুদিকে প্রোটিনের স্তর, মাঝখানে লিপিড স্তর, এটা অনেকটা স্যান্ডউইচের মতো দেখতে। তাই ড্যানিয়েল ড্যাপসন যে মডেল বা ড্যানিয়েল ড্যাপসনের এই যে প্লাজমা পর্দার মডেল, এটাকে স্যান্ডউইচ মডেল বলেও অভিহিত করা হয়। তো আপাতত এই পর্যন্তই থাক। এখানে লাস্ট আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে রবার্টসনিয়ান ইউনিট মেমব্রেন মডেলই বলো বা ড্যানিয়েল ড্যাপসনের মডেলই বলো, এই মডেলগুলোর সাহায্যে কিন্তু বর্তমানে আর কোষ পর্দার গঠন ব্যাখ্যা করা যায় না। বর্তমানে কোষ পর্দার গঠন ব্যাখ্যা করবার জন্য সর্বজন গ্রাহ্য যে মডেলটা রয়েছে সেটাকে বলে তরল মোজাইক মডেল বা ফ্লুইড মোজাইক মডেল। এর ঠিক নিচে ফ্লুইড মোজাইক মডেলের ছবি রয়েছে। এইটা হচ্ছে একটা ফ্লুইড মোজাইক মডেল, যেটা দিয়েছিলেন বিজ্ঞানী সিঙ্গার এবং নিকেলসন। আমি পরের ভিডিওতে এই ফ্লুইড মোজাইক মডেলটা তোমাদের ব্যাখ্যা করব।